ভালোবাসা যেমন মানুষের জীবনে সুখ এনে দেয়, তেমনি ভালোবাসার কমতি বয়ে আনে দুঃখ। ভালোবাসার কমতির কারণেই প্রতিনিয়ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজ এমনই একটা কাপলের গল্প শোনাবো আপনাদের। ভালোবাসার কোনো কমতি ছিল না যাদের মধ্যে, কিন্তু একদিন এক অদ্ভুত কারণে তাদের সম্পর্ক বিচ্ছেদের মোড় নেয়। মেয়েটা তার বাবার বাড়িতে থাকতে চেয়েছিল। বাবার বাড়ি যাওয়ার সময় তাদের সাথে এমন কিছু ঘটে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। হঠাৎ করে মেয়েটা কোথাও গায়েব হয়ে যায়। ছেলেটা তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো হদিস পায় না। প্রতিনিয়ত তার সামনে আসতে থাকে একটার পর একটা রহস্য। কি ছিল সেই রহস্য, আর মেয়েটাই বা কেন তার স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানবো সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি বিদ্যা মুয়ার্চির গল্প থেকে, যার টানটান উত্তেজনা এবং সাসপেন্স আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা অর্জুন এবং কায়েল নামের একটা কাপলকে দেখতে পাই। অর্জুন কায়েলকে তার বাবার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। রাস্তায় তার একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার সিদ্ধান্ত নেয়। সেখানে যাওয়ার পর অর্জুন খাবার নিয়ে কায়েলের জন্য অপেক্ষা করতে থাকে, আর কায়েল বাইরে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ অর্জুনের চোখে চোখ পড়লে সে আড়ালে চলে যায়, আর সেটা দেখে অর্জুনের মন খারাপ হয়ে যায়। তাদের সম্পর্ক যে ভালো না সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সবসময় তারা এমন ছিল না। বিয়ের দিন তাদের দুজনের আনন্দ দেখে মনে হচ্ছিল দুজনে পৃথিবীর সর্বোচ্চ সুখ হাতে পেয়েছে। কায়েলকে বিয়ের জন্য প্রপোজ করার দিন তো অর্জুন এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিল। রাত 2টোর সময় কায়েলের বাড়ির পাইপ বেয়ে বারান্দায় উঠে গিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে সে। সেটা দেখে কায়েলও ভীষণ খুশি হয়। বিয়ের আগে পরে ভালোবাসার কোনো কমতি ছিল না তাদের মাঝে। প্রথম পরিচয়, তারপর বন্ধুত্ব, এরপর প্রেম, আর সবশেষে বিয়ে। তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবেই 12টা বছর পার হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ কায়েল অর্জুনের কাছে ডিভোর্স চায়। কথাটা শুনে অর্জুন ভীষণ অবাক হয়। আসলে সে সময় কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছিল, তবে উত্থান পতন মিলেই তো একটা সম্পর্ক। তার জন্য হঠাৎ করে ডিভোর্স দেওয়ার ব্যাপারটা অর্জুন মেনে নিতে পারে না। সে কায়েলকে জিজ্ঞেস করে এমন কি হলো যার কারণে তাকে এত বড় ডিসিশন নিতে হচ্ছে। কায়েল প্রথমে কিছু না বললেও পরবর্তীতে বলে, তোমাকে আমি গত পরশু সুইটহার্ট লিখে একটা মেসেজ করেছিলাম, তুমি কি সেটা খেয়াল করোনি? কথাটা শুনে অর্জুন বেশ অবাক হয়। স্বামীকে সুইটহার্ট বলবে না তো কাকে বলবে? তবে কায়েল বলে, এই 12 বছরে আমি কি কখনো তোমাকে সুইটহার্ট বলে ডেকেছি? অর্জুন একটু কনফিউজড হয়ে বলে, না, কখনো না। তখন কায়েল জানায়, ওই মেসেজটা তোমার জন্য ছিল না, আমি ভুলবশত তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি বিষয়টা বুঝতে পারবে, কিন্তু তুমি সেটা খেয়ালই করনি। এটাই আমার ভয়ের একমাত্র কারণ। তখন অর্জুন বুঝে যায় কায়েলের জীবনে নতুন কেউ এসেছে, তাই সে বিয়েটা শেষ করে দিতে চায়। তবে কায়েল যেহেতু নিজে থেকেই আগ্রহ দেখাচ্ছে, তাই সে আর বাধা দেয় না। ডিভোর্সের প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কায়েল তার বাবার বাড়িতে থাকতে চায়, তাই সেদিন অর্জুন তাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। প্রথমে কায়েল তার সাথে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে যখন অর্জুন বলে সে শেষবারের মতো কায়েলের সাথে লং ড্রাইভে যেতে চায়, তখন আর মেয়েটা মানা করতে পারেনি। এসব কথা ভাবতে ভাবতেই তারা দুজন নিজের মতো করে পথ পাড়ি দিচ্ছিল। যে মানুষটার সাথে গল্প করে সারাদিন পার করতো কায়েল, আজ তাকে অ্যাভয়েড করার জন্য কানে হেডফোন লাগিয়ে বসে থাকতে হয় তাকে। অর্জুন তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু কায়েল সেটা দেখেও না দেখার অভিনয় করে। তাই অর্জুন আর কিছু বলার সুযোগ পায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের এত সুন্দর সম্পর্কে কেন ফাটল ধরলো? তার উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো যেতে যেতে অর্জুন কায়েলকে বলে, তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে আমাকে জানানো উচিত হয়নি, তবে এটার জন্য অনেক সাহস আর সততার প্রয়োজন হয়। আমি সত্যিই তোমার সততা এবং সাহসকে সম্মান করি। কায়েল তখন চুপচাপ তার কথা শুনতে থাকে, কোনো উত্তর দেয় না। তার চোখে পানি ছলছল করছিল। অর্জুন সেটা খেয়াল করেও কিছু বলতে পারে না। কায়েলে তখন অতীতের কথাগুলো মনে পড়ে যায়। একদিন সে জানতে পারে তাদের সুখের সংসারে নতুন একজন মেহমান আসতে চলেছে। খবরটা পেয়ে তারা দুজন অনেক বেশি খুশি হয়। কিন্তু একদিন তাদের সেই খুশিতে কালো নজর লেগে যায়। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে কায়েলের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সে সাথে ডক্টর জানায় সে আর কোনোদিনও মা হতে পারবে না। কথাটা শোনার পর অর্জুন ভীষণ ভেঙে পড়ে। কায়েলের অবস্থাও একই রকম। তবু অর্জুন কোনো মতে নিজেকে সামলে কায়েলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে থাকে ঠিকই, কিন্তু তাদের দুজনের মধ্যে কোথাও একটা ডিস্টেন্স তৈরি হয়। দুজনেই দুজনকে ভালোবাসতো, তবে হয়তো মনের ভেতর চাপা কষ্টগুলো কাউকে বোঝাতে পারতো না। এভাবেই চলতে চলতে তাদের দূরত্ব এতটা বেড়ে যায় যে একটা পর্যায়ে তাদের সম্পর্কে ভালোবাসার থেকে বিরক্তি তৈরি হয়। আর সে বিরক্তি থেকেই কায়েল পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে অর্জুনের ভালোবাসা কখনোই কমে না। সে আগেও কায়েলকে যেমন ভালোবাসতো, আজও বাসে, শুধু সেটা তাকে বোঝাতে পারে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে তাদের গাড়ির সামনে পড়ে। সেটা দেখে অর্জুনরা খুব ভয় পেয়ে যায়। তাদের খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হতে পারত, তবে অর্জুন সৌভাগ্যবশত সেটা সামলে নেয়। অদ্ভুত ব্যাপার হলো, যে গাড়িটা তাদের সামনে এসে পড়েছিল সেটা চলে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর গাড়িটা যখন তাদের ক্রস করছিল, তখন সেখান থেকে একটা ছেলে মাথা বের করে অর্জুনকে রাগানোর জন্য অদ্ভুত সব ইশারা করতে শুরু করে। অর্জুন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে ছেলেটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর এমন অদ্ভুত ইশারাই বা কেন করছে? কিছুই বুঝতে পারে না সে। যাই হোক, পরবর্তীতে ছেলেটা সেখান থেকে চলে যায়, আর অর্জুনও সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায় তারা। অর্জুন কায়েলকে বলে, পেট্রোল আর ইঞ্জিন অয়েল নিতে কিছুটা সময় লাগবে।
কায়াল তখন ব্যাগ নিয়ে চলে যায় পাশের সুপার শপে। সেখানে গিয়ে তার সাথে দীপিকা নামের একটা মেয়ে দেখা হয়। তারা দুজনেই ইন্ডিয়ান হওয়াতে প্রথম দেখাতেই তাদের মধ্যে বেশ সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। তারা গল্প করতে করতে দীপিকার হাজবেন্ড রক্ষিত সেখানে চলে আসে। দীপিকা তখন তার সাথেও কায়ালের পরিচয় করিয়ে দেয়। সেখানে রক্ষিত কায়ালকে বলে, একটু সামনে একটা সুন্দর মন্দির আছে, তোমরা চাইলে সেখানে ঘুরে আসতে পারো। কায়াল হাসি মুখে তার কথা মেনে নেয়। তখন রক্ষিত জিনিসপত্র গোছানোর জন্য দীপিকাকে কায়ালের সাথে রেখে বাহিরে বের হয়। এরপর কথায় কথায় দীপিকা জানায় ইন্ডিয়ান হলেও তার বড় হওয়া ভিয়েতনামে। এরপর অনেকগুলো দেশ ঘুরে সবশেষে আজারবাইজানে সেটেল হয়েছে। সেখানে তারা ট্রাক লোড আনলোডের কাজ করে। ওই এলাকায় এই বিজনেসের বেশ ভালো প্রফিট পাওয়া যায়, তাই স্বামী স্ত্রী দুজন মিলে এই কাজ করছে। তাদের ব্যবসায় দুজনেই সমান সমান পার্টনার, যে কারণে তাদের মধ্যে কাজ নিয়ে কোনো ঝগড়াঝাটি হয় না, আর তাদের সম্পর্কও নষ্ট হয় না। কায়াল তখন চুপচাপ তার কথা শুনতে থাকে। এদিকে অর্জুন গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিল। তখনই সে বখাটে ছেলেটা সেখানে আসে। সে অদ্ভুতভাবে অর্জুন আর তার গাড়িটা চেক করে। ব্যাপারটা অর্জুনের কাছে খুব একটা ভালো লাগে না, তাই সে ছেলেটাকে অ্যাভয়েড করার ট্রাই করে। কিন্তু ছেলেটা তার পেছন ছাড়ে না। সে অর্জুনকে গিয়ে বলে, তোমার গাড়িটা অনেক সুন্দর তো, তাই হাই কোয়ালিটি ফিচার আছে, তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো ভেতরে রেজি থাকা, কারণ এই এলাকায় মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না। সৌভাগ্যবশত আমি সময় মতো খেয়াল করেছিলাম, না হলে তুমি আমাকে মেরেই ফেলতে। অর্জুন তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, তাই সে ছেলেটাকে বলে, এই কথাটা আমার তোমাকে বলা উচিত। যাই হোক, আমি কথা বাড়াতে চাই না, যেটা হয়েছে ভুলে যাও, আমি সরি বলছি। এ কথা বলে অর্জুন সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু ছেলেটা তবু তার পেছন ছাড়ে না, তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে। ছেলেটার সাথে তার বন্ধুরাও ছিল, তারা ছেলেটাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এমন সময় কায়াল ফিরে এসে ছেলেটাকে দেখে বেশ অবাক হয়। ততক্ষণে অর্জুনের কাজও শেষ, তাই তারা আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর সেখানে যেতেই কায়ালের শরীর হঠাৎ খারাপ হয়। তখন অর্জুন তাকে বলে, আমি গাড়ি থামাচ্ছি, তুমি কিছুক্ষণ রেস্ট করো। কিন্তু কায়াল বলে, আমি সামলে নিতে পারবো। তাই অর্জুন গাড়ি চালানো কন্টিনিউ করে। কিছু দূর যেতে না যেতেই হঠাৎ গাড়িটা নষ্ট হয়। অর্জুন গাড়ি থেকে বেরিয়ে কি সমস্যা হয়েছে দেখে সেটা চেক করতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কোনো সমস্যাই সে খুঁজে পায় না। এমন সময় বখাটে ছেলের দল এসে আবারও তাদের ডিস্টার্ব করতে শুরু করে। তাদের এসব কাণ্ড দেখে অর্জুনরা দুজনেই হতবাক হয়ে যায়। তারা চলে গেলে অর্জুন আবারও তার কাজ করতে শুরু করে। এরই মাঝে কায়াল লক্ষ্য করে ওই ছেলেগুলো আবারও তাদের দিকে ফিরে আসছে। এবার কায়ালের মনে একটু ভয় ঢুকে যায়। আশেপাশে কেউ ছিল না তাদের হেল্প করার মতো। এমন সময় কায়াল হঠাৎ লক্ষ্য করে রক্ষিত আর দীপিকা তাদের ট্রাক নিয়ে ওই দিকে আসছে। সেটা দেখে কায়ালের মনে একটু সাহস আসে। সে ইশারা করে দীপিকাদের গাড়িটা দাঁড় করায়। এরপর সে দীপিকাদের সাথে অর্জুনের পরিচয় করিয়ে দেয় এবং এই বখাটে ছেলেদের ব্যাপারেও জানায়। রক্ষী তখন অর্জুনের গাড়িটা চেক করে বলে, পুরনো মডেলের গাড়ি হলে আমি ঠিক করে দিতে পারতাম, কিন্তু এই লেটেস্ট মডেলের অটোমেটিক ব্যাপার স্যাপার আমি ভালো বুঝি না। তবে এখান থেকে বেশ কিছুটা দূরে একটা গ্যারেজ আছে, সেখানে গেলে হেল্প পেতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে গ্যারেজটা ওই জায়গা থেকে 96 কিলোমিটার দূরে। এখন গাড়ি ছেলে তো আর অত দূর যাওয়া সম্ভব না, আর রক্ষীদের পক্ষেও তাদের সাথে থাকা সম্ভব না, কারণ তাদের একটা এমার্জেন্সি ডেলিভারি দিতে হবে। তখন হঠাৎ কায়ালের শরীরটা খারাপ দেখে দীপিকা বলে, তুমি একটা কাজ করতে পারো, একটু দূরে একটা ক্যাফে আছে, তুমি সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট করার সুযোগ পাবে। তুমি চাইলে আমি তোমাকে সেখান পর্যন্ত ড্রপ করে দিতে পারি। সেই সাথে যাওয়ার পথে গ্যারেজ থেকে লোকও পাঠিয়ে দেবো। অর্জুনের কাছে তার আইডিয়াটা বেশ ভালো লাগে, কারণ সেখানে দাঁড়িয়ে থেকে সাহায্য পাওয়ার কোনো আশা নেই, আর তাদের ফোন এবং গাড়িতে থাকা রেডিওর সিগন্যালটাও কাজ করছে না, যে কারণে কারো কাছ থেকে সাহায্য চাওয়াটাও সম্ভব না। তবে সে রক্ষিতের কাছে জিজ্ঞেস করে তার ট্রাকে থাকা রেডিওটা ব্যবহার করা যাবে কিনা। তখন রক্ষিত জানায় তার রেডিওটা 2 মাস আগেই নষ্ট, সে 2-1 দিনের মধ্যেই সেটা ঠিক করবে বলে ভেবেছে। অগত্যা আর কোনো উপায় না পেয়ে অর্জুন কায়ালকে দীপিকার সাথে পাঠিয়ে দেয়। দীপিকাদের আচার আচরণ তার কাছে ভালোই লাগে। তাছাড়া এই জামানায় ভালো মানুষ মানুষ ছাড়া কাউকে সাহায্য করতে পারে না, এই ব্যাপারটা নিয়ে সে বেশি একটা ভাবে না। ততক্ষণে বখাটে ছেলেগুলো সেখান থেকে চলে যায়, তাই অর্জুন কায়ালকে দীপিকাদের সাথে পাঠিয়ে দিয়ে আবারও নিজের কাজে বিজি হয়ে যায়। কিছুক্ষণ পর সে দেখতে পায় গাড়ির ইঞ্জিনের প্লাগটা খুলে পড়ে আছে। ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগে, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় সবকিছু ঠিক ছিল। সে দ্রুত প্লাগটা লাগিয়ে সেই ক্যাফের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেখানে গিয়ে দেখে কায়াল সেখানে নেই। সে ক্যাফের মালিকের কাছে কায়ালের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আনফর্চুনেটলি লোকটা ইংলিশ বোঝে না। তখন সেখানে থাকা একটা কাস্টমার অর্জুনকে হেল্প করে। তারা ক্যাফেতে থাকা সবার কাছে কায়ালের ব্যাপারে খোঁজ করে, কিন্তু কেউ কায়ালকে দেখেনি, অর্থাৎ কায়াল সেখানে যায়নি। অর্জুন সেটা শুনে খুব টেনশনে পড়ে যায়। এরপর সে রক্ষী তার দীপিকার ব্যাপারে খোঁজ নেয়, কিন্তু ক্যাফের মালিক জানায় তারাও সেখানে যায়নি। অর্জুন তখন বেশ ঘাবড়ে যায়। তাদের মধ্যে সময়ের ডিস্টেন্স বেশি ছিল না, তো এতটুকু সময়ের মধ্যে রক্ষিতরা গায়েব হলো কোথায়? ওই এলাকাটাও বেশ নিরিবিলি, রাস্তার দুপাশে শুধু বড় বড় মাঠ ছাড়া তেমন কিছুই নেই। তো এমন একটা জায়গায় হঠাৎ করে চোখের আড়াল হয়ে যাওয়াটাও সম্ভব না। তো সেখান থেকে কোনো খোঁজ না পেয়ে অর্জুন মন খারাপ করে বের হয়ে আসে, আর বেরোনোর সময় ক্যাফের মালিককে বলে আসে যেন কায়াল সেখানে গেলে তাকে ওয়েট করতে বলা হয়। বাইরে একটা টেলিফোন বুথ ছিল। অর্জুন সেখান থেকে কায়ালের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এমন সময় সেখানে সে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সে ভেতরে গিয়ে আবারও ক্যাফের মালিককে জিজ্ঞেস করে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যাবে? ক্যাফের মালিক জানায় ক্যামেরা 2 মাস যাবৎ নষ্ট, তাই সে আবারও মন খারাপ করে বের হয়ে আসে। রাস্তায় বেরিয়ে সে এদিক ওদিক ভালোভাবে লক্ষ্য করতে থাকে।
কিন্তু কোথাও কারো হদিস পায় না, না কায়েলের না রক্ষিতের। বেশ কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ রক্ষিতের ট্রাকটা দেখতে পায়। সে প্রথমে পেছন থেকে হর্ন দিয়ে গাড়িটা থামানোর চেষ্টা করে, কিন্তু রক্ষিত গাড়ি থামায় না। তখন সে স্পিড বাড়িয়ে সামনে গিয়ে তাকে গাড়ি থামানোর জন্য রিকোয়েস্ট করে। অদ্ভুত ব্যাপার হলো এবারও রক্ষিত গাড়িটা থামায় না। আরও আজব ব্যাপার হচ্ছে তার সাথে দীপিকা অথবা কায়েল কেউ নেই। তাহলে তারা কোথায় গেল? তাকে বারবার রিকোয়েস্ট করার পরেও যখন সে গাড়িটা থামাচ্ছিল না, তখন অর্জুন বাধ্য হয়ে তার পথ আটকে দাঁড়ায়। এরপর দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এরকম কেন করছো? আমার কায়েল কোথায়? রক্ষিত তখন অর্জুনকে চিনতে অস্বীকার করে। সেই সাথে এটাও অস্বীকার করে যে কায়েল তার সাথে ছিল। এমন একটা ভাব করে যেন অর্জুনের সাথে তার কখনো দেখাই হয়নি। অর্জুন তাকে মনে করানোর চেষ্টা করে যে তাদের কোথায় দেখা হয়েছিল আর কিভাবে কায়েল তাদের সাথে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও রক্ষিতের কিছুই মনে পড়ে না। সে বলে দেয়, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, তুমি আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছো। কিন্তু অর্জুন সেটা মানতে চায় না, কারণ সে তো জানতো ওই লোকটার হাতেই সে তার ওয়াইফকে তুলে দিয়েছে। কিন্তু রক্ষিত কোনোভাবেই সেটা স্বীকার করতে চায় না। অর্জুন তখন তার উপর খুব রেগে যায়। ঠিক সে সময় হঠাৎ ট্রাকের রেডিওটা বেঁচে ওঠে। সেটা দেখে অর্জুনের মধ্যে সন্দেহ হয়। সে বুঝতে পারে লোকটা হয়তো তাকে মিথ্যে বলার চেষ্টা করছে। সে রক্ষিতের ট্রাকটা চেক করতে চায়, কিন্তু রক্ষিত তাতে রাজি হয় না। এসব নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এমন সময় সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে। অর্জুন তখন দৌড়ে গিয়ে পুলিশকে জানায় রক্ষিত তার ওয়াইফকে কিডন্যাপ করেছে। সে পুলিশকে পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু পুলিশের সামনেও রক্ষিত সেসব অস্বীকার করে। সেটা দেখে অর্জুন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তাকে মারতে যায়। তখন পুলিশকেই তাকে আটকায়। এরপর রক্ষিত পুলিশকে বলে, আমি গত 2 বছর যাবত এই রোডে গাড়ি চালাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কখনো কোনো প্রবলেম হয়নি। আজকে হঠাৎ এই লোকটা এসে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না সে সব কেন করছে। পুলিশ তখন তাকে জিজ্ঞেস করে সে আসলে অর্জুনের ওয়াইফকে দেখেছে কিনা, বা অর্জুনের ওয়াইফ তার সাথে কোথাও গিয়েছে কিনা। তখন রক্ষিত বলে, প্রশ্নটা একটু বোকা বোকা টাইপের হয়ে গেল না? কেউ কি নিজের ওয়াইফকে কোনো অপরিচিত লোকের সাথে ছেড়ে দেয়? কথাটা শুনে অর্জুনের তখন নিজের উপরই খুব রাগ হয়। সে বুঝতে পারে অচেনা একটা লোকের উপর ভরসা করাটা তার আসলেই উচিত হয়নি। যাই হোক, পুলিশ বিষয়টার সত্যতা যাচাইয়ের জন্য ট্রাকটা সার্চ করতে শুরু করে, কিন্তু সেখানে সন্দেহ করার মতো কিছুই পাওয়া যায় না। এরপর সে দুজনের আইডিটা চেক করে। তখন জানা যায় ওই লোকটার নাম রোহিত না, ধীরাজ। কিন্তু অর্জুন সেটা মানতে চায় না। সে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা আসলে মিথ্যে বলছে, ইচ্ছাকৃত নিজের পরিচয় লুকাচ্ছে। তবে পুলিশের কাছে যেহেতু সন্দেহ করার মতো কোনো ক্লু নেই, তাই সে ধীরাজ অর্থাৎ রক্ষিতকে সেখান থেকে যাওয়ার পারমিশন দেয়। তখন রক্ষিত নিজ থেকেই পুলিশকে বলে, আমি সিচুয়েশনটা বুঝতে পারছি, সমস্যা নেই, আমাকে যখনই থানায় ডাকা হবে আমি গিয়ে দেখা করতে পারবো। সেটা শুনে ইন্সপেক্টর ধরে নেয় রক্ষিত আসলে নির্দোষ। রক্ষিত তখন সেই সুযোগে অর্জুনকে সহানুভূতি দেখিয়ে বলে, আমি আশা করি তুমি দ্রুতই তোমার ওয়াইফকে খুঁজে পাবে। আমাদের মধ্যে যে কনফিউশন হয়েছে সেটা ভুলে যাও। আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। তার এত ভদ্রতা দেখে অর্জুনের রাগ আরও বেড়ে যায়, কিন্তু সামনে পুলিশ থাকায় সে কিছুই করতে পারে না। এরপর ইন্সপেক্টর তাকে সাথে করে নিয়ে গিয়ে বলে, আমি বুঝতে পারছি তুমি কোনো সমস্যায় আছো। এখান থেকে একটু দূরে শেরকি শহরে একটা থানা আছে, সেখানে গিয়ে তুমি কমপ্লেন ফাইল করে আসো। আশা করি সেখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবে। অর্জুন তখন মনে আশা নিয়ে থানায় চলে যায় কমপ্লেন লেখানোর জন্য। সেখানে যাওয়ার পর ইন্সপেক্টর তাকে জানায় আজারবাইজানে ক্রাইম রেট অনেক কম, সেখানে চুরি, ডাকাতি, কিডন্যাপিংয়ের মতো কেস দেখাই যায় না। তবু সে অর্জুনের বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হচ্ছে 24 ঘন্টা পার হওয়ার আগে মিসিং কেস রেজিস্ট্রি করা যায় না, এটাই সেখানকার নিয়ম। সেটা শুনে অর্জুন খুব টেনশনে পড়ে যায়। 24 ঘন্টা একটা মানুষের সাথে যে কোনো কিছু হয়। তবে পুলিশ তাকে আশ্বস্ত করে যে তারা যত দ্রুত সম্ভব কায়েলকে খুঁজে বের করার চেষ্টা করবে, আর তার জন্য অর্জুন আর কায়েলের ব্যাপারে সব ইনফরমেশন তাদেরকে জানতে হবে। অর্জুন তার কথা মেনে নেয়। তখন ইন্সপেক্টর তার কাছে আর কায়েলের সম্পর্কের ব্যাপারে সব কিছু জানতে চায়। কথাটা শুনে অর্জুনের মনটা বেশ খারাপ হয়ে যায়। সে জানায় তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই। সেটা শুনে ইন্সপেক্টরের মনে সন্দেহ হয়। অর্জুনের মতো একটা হ্যান্ডসাম স্বামী পাওয়া মেয়েদের স্বপ্ন। তাছাড়া তাকে দেখে মনে হচ্ছিল তার আয় রোজগারও খারাপ না। তাহলে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কি? তাই ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে তাদের দুজনের মধ্যে কারো কোনো পরকীয়ার সম্পর্ক আছে কিনা। অর্জুন তখন কায়েলের বিষয়টা জানায়। সেটা শুনে ইন্সপেক্টরের মনে হয় কায়েল আসলে কিডন্যাপ হয়নি, হয়তো সে তার প্রেমিকের সাথেই পালিয়েছে। কিন্তু অর্জুন সেটা মানতে চায় না। সে বারবার একই কথা বলতে থাকে যে ও ট্রাকওয়ালা কাপল তার ওয়াইফকে কিডন্যাপ করেছে। তারপর কনফিডেন্স দেখে ইন্সপেক্টর তাকে আশ্বস্ত করে যে তারা কায়েলকে দ্রুতই খুঁজে বের করবে। তখন অর্জুন চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না কিভাবে কায়েলের খোঁজ বের করবে। তাই সে আবারও ওই ক্যাফেতে গিয়ে সেখানকার মালিককে জিজ্ঞেস করে। তাকে এমন বারবার আসতে দেখে লোকটা খুব ডিস্টার্ব হয়। তখন সেখানকার এক কাস্টমার অর্জুনকে চুপি সারি বলে, তুমি গিয়ে ওয়াশরুমটা চেক করো। অর্জুনের সন্দেহ হয় কালকে হয়তো ওয়াশরুমের ভেতর আটকে রাখা হয়েছে। তাই সে গিয়ে জোরে জোরে ওয়াশরুমের দরজা পেটাতে শুরু করে। তখন ভেতর থেকে অন্য একটা মহিলা বেরিয়ে এসে অর্জুনকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। তাকে এভাবে ছোট হতে দেখে ক্যাফের বাকিরাও তাকে নিয়ে হাসতে থাকে। অর্জুনের তখন সবার উপরেই ডাউট হয়। সবাই কেমন যেন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। এমন সময় তার মাথায় আরও একটা আইডিয়া আসে। সে গিয়ে ওই ক্যাফের রিসিপ্টগুলো চেক করতে শুরু করে, কারণ কায়েল যদি সেখানে গিয়ে থাকে তাহলে অবশ্যই তার নামের রিসিপ্টটা সেখান থেকে বেরিয়ে সে ওই ফোন বুথ থেকে থানায় যোগাযোগ করার চেষ্টা করে।
সে সময় পাশে একটা ছেলে গাড়ি পরিষ্কার করছিল। সে অর্জুনকে ডেকে জিজ্ঞেস করে, তোমার ওয়াইফ হারিয়ে গিয়েছে নাকি? কথাটা শুনে অর্জুন খুব অবাক হয়। সে ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? তুমি কি তাকে দেখেছো? তখন ছেলেটা কোনো উত্তর দেয় না। তার চালচলন দেখে বোঝা যাচ্ছিল সে মানসিকভাবে অসুস্থ। তবুও অর্জুন তাকে রিকোয়েস্ট করে, তুমি যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে প্লিজ বলো। তখন ছেলেটা জানায় সে কায়ালকে দেখেছে। অর্জুন তখন তাকে সব কিছু খুলে বলতে বলে, কিন্তু ছেলেটা কিছুই বলে না। সে কাউকে দেখে ভয় পাচ্ছিল। অর্জুন তখন মনে করে সে হয়তো ক্যাফের মালিককে দেখে ভয় পাচ্ছে, তাই তাকে অভয় দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমাকে খুলে বলো কি হয়েছে। তুমি কি জানো? কেউ তোমার কোনো ক্ষতি করবে না। তখন ছেলেটা জানায় কায়াল একটা বড় সাদা ট্রাকে করে এসেছিল ঠিকই, কিন্তু সেখান থেকে সে অন্য একটা ট্রাকে উঠে চলে গেছে। আর যে লোকগুলো তাকে নিয়ে গেছে তারা ভালো ছিল না। কথাটা শুনে অর্জুন খুব টেনশনে পড়ে যায়। তখন ছেলেটা আবারও বলে, সবাই আমাকে বোকা আর পাগল বলে খেপায়, কিন্তু আমি পাগল না। আমি চুপচাপ সব কিছু দেখি, কিন্তু কাউকে কিছু বলি না। অর্জুন তখন জানতে চায় ওই লোকগুলো কায়ালকে কোথায় নিয়ে গেছে। ছেলেটা জানায় তাকে 7 নম্বর রোড দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এর থেকে বেশি কিছুই সে জানে না। অর্জুন তখন তাকে থানায় নিয়ে যেতে চায়, যাতে পুলিশের সামনে সেই বিষয়গুলো খুলে বলতে পারে, কিন্তু ছেলেটা যেতে চায় না। উল্টো অর্জুনকে বলে, তুমি কি পাগল? তোমার সামনে এত কিছু হচ্ছে, তুমি কিছু বুঝতে পারছো না? কথাটা শুনে অর্জুন খুব অবাক হয়। তখন ছেলেটা জানায় এই সব কিছু পুলিশের প্ল্যানিং অনুযায়ী হচ্ছে, আর যে লোকগুলো কায়ালকে তুলে নিয়ে গেছে তারাও পুলিশের সাথে জড়িত। তখন দেখা যায় শুধু কায়ালই নয়, পুলিশের লিস্টে এর আগেও এমন অনেক মেয়েই ছিল, আর তারা সবাই অন্যান্য দেশের বাসিন্দা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন এই মেয়েদেরকে কিডন্যাপ করছে? এর উত্তর আমরা সামনে জানতে পারবো। তো এসব শুনে অর্জুন খুব ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত, কিন্তু কালকে তো তাকে খুঁজে বের করতেই হবে। তাই সে কোনো উপায় না পেয়ে 7 নম্বর রোডের দিকে যেতে শুরু করে। সেখানে যাওয়ার সময় সে বুঝতে পারছিল জায়গাটা অন্যান্য রাস্তা থেকে বেশ নিরিবিলি, মানুষের আনাগোনা একেবারেই নেই। কিছু দূর যাওয়ার পর সে একটা ডেড এন্ড দেখতে পায়। তার উপরে আর কোনো রাস্তা ছিল না। তাই সে গাড়ি থেকে নেমে সামনের দিকে এগোতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটা সিগারেটের শেল এবং অন্যান্য কিছু জিনিস দেখতে পায়, যেগুলোর মাধ্যমে সে বুঝতে পারে সামনে হয়তো কেউ আছে। তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতে না যেতেই সে ওই বখাটে ছেলেগুলোর গাড়ি দেখতে পায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এমন সময় ছেলেগুলো এসে তার উপর অ্যাটাক করে। তারা অর্জুনকে অনেক মারধর করে। একটা পর্যায়ে হঠাৎ সে ওই পাগল ছেলেটাকে সেখানে দেখতে পায়। তখন জানা যায় ওই ছেলেটা আসলে পাগল না, সেই বখাটে গ্রুপের সদস্য। আর তাকে ওই জায়গায় নিয়ে যাওয়াটা তাদের প্ল্যানিংয়ের একটা অংশ ছিল। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, ওই ছেলেগুলো কেন অর্জুনের পিছনে পড়ে আছে? যার উত্তর অর্জুনেরও জানা ছিল না। তারা অর্জুনকে মেরে সেন্সলেস করে অন্য একটা জায়গায় নিয়ে যায়, আর সেখানে তার সাথে রক্ষিতের দেখা হয়। সে এসে অর্জুনকে মারতে শুরু করে। তখনই হঠাৎ পেছন থেকে দীপিকা বলে ওঠে, সময় নষ্ট করো না রক্ষিত, ওকে প্রাণে মেরে ফেলো। তাকে দেখে অর্জুন জিজ্ঞেস করে, আমি তোমার উপর বিশ্বাস করে কায়ালকে তোমার সাথে পাঠিয়েছিলাম, তুমি আমার সাথে কেন এমনটা করলে? সেটা শুনে দীপিকা একটু হেসে বলে, তুমি আমাকে ভরসা করে কায়ালকে আমার সাথে পাঠিয়েছো, এটা তোমার ভুল ধারণা। তোমার ওয়াইফে আমাদেরকে এসব করতে বলেছিল। কথাটা শুনে অর্জুনের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তখন জানা যায় কায়াল আসলে কিডন্যাপ হয়নি, এই সব কিছু তার প্ল্যান ছিল, আর এসবে তার বয়ফ্রেন্ড তাকে হেল্প করেছিল। সেদিন বাড়ি থেকে বেরোনোর পর কায়াল প্রতিনিয়ত দীপিকাদের সাথেই কথা বলে যাচ্ছিল। আর সবশেষে ওই সুপার শপে গিয়ে তাদের দেখা হয়। সেখান থেকে তারা তাদের প্ল্যান ডিসকাস করে, সেটা এক্সিকিউট করার কাজে লেগে পড়ে। সেদিন রাস্তায় তাদের সাথে যা কিছু হয়েছে তার প্রত্যেকটাই প্ল্যান ছিল। শুধু তাই নয়, সে দীপিকাদের ভাড়া করেছিল অর্জুনকে মেরে ফেলার জন্য, যাতে সে তার বয়ফ্রেন্ডের সাথে সুখে জীবন কাটাতে পারে। তাই দীপিকা রক্ষিতদের দ্রুত অর্জুনকে মেরে ফেলতে বলে। সেটা শোনা মাত্রই রক্ষিত অর্জুনের উপর গুলি চালায়, কিন্তু সেটা তার গায়ে লাগে না। আসলে রক্ষিত ইচ্ছাকৃতই তাকে বাঁচিয়ে দিয়েছিল। তাদের কথা শুনে আর কাজকর্ম দেখে অর্জুন অলরেডি খুব কনফিউজড হয়ে যায়। তার মাঝে আবার রক্ষিত জিজ্ঞেস করে, তুমি তোমার ওয়াইফের উপর এমন কী অত্যাচার করেছো যার কারণে সে তোমাকে মারার জন্য লোক ভাড়া করেছে? অর্জুন এর কোনো উত্তর দেয় না, কারণ উত্তরটা তার নিজেরই জানা নেই। সে শুধু একটা কথাই জিজ্ঞেস করে যাচ্ছিল, কায়াল কোথায়, আর তোমরা কি চাও? সে কোনোভাবেই এটা মানতে পারছিল না যে কায়াল তাকে খুন করার প্ল্যান করতে পারে। তার কনফিডেন্স দেখে দীপিকা বলে, যে ওয়াইফ তোমাকে পৃথিবী থেকে সরানোর জন্য প্ল্যান করছে, তার প্রতি তোমার এত ভালোবাসা? সত্যি, হাজব্যান্ড হলে তোমার মতোই হওয়া উচিত। কায়ালের প্রতি অর্জুনের ভালোবাসা দেখে দীপিকার মন গলে যায়। তাই সে অর্জুনকে একটা ভালো অফার দেয়। সে বলে, তোমার ওয়াইফ আমাদেরকে যত টাকা দিয়েছে তুমি যদি তার ডাবল দিতে পারো তাহলে আমরা তোমার হয়ে কাজ করব। তোমার ওয়াইফ আর তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো। এরকম মেয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার কথা শুনে অর্জুন কেমন রিয়াক্ট করবে বুঝতে পারছিল না। এত সাদাসিধা দেখতে মেয়েটা এমন ভয়ঙ্কর রূপ সে আশা করেনি। তাই সে কৌতূহলবশত জিজ্ঞেস করে, তোমরা আসলে কারা? তখন আমরা দীপিকার অতীত সম্পর্কে জানতে পারি। বছর 10 আগে সে একটা মেন্টাল হসপিটালে ভর্তি ছিল। তার রোগটাই ছিল তার সুপার পাওয়ার। সে খুব সহজেই মানুষের ব্রেন ম্যানিপুলেট করে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করাতে পারত। একদিন সে তার রুমমেটকে নিজের গলা কেটে সুইসাইড করতে বাধ্য করে। ডক্টর যখন তাকে ডেকে এর কারণ জানতে চায়, তখন দীপিকা জানায় সে বোর হয়ে গিয়েছিল, তাই কাউকে খুন করে একটু টাইম পাস করতে চাচ্ছিল। অর্থাৎ মানুষের জীবন নিয়ে খেলাটা তার শখ ছিল।
ডক্টর তখন তার বাবা মাকে হসপিটালে ডেকে তাদের মেয়ের ব্যাপারে সব কিছু জানায়। নিজের রুমমেটের খুনের কারণে দীপিকার উপর কেস করা হয়, আর সেই কেসের রায় হিসেবে জানানো হয় মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত দীপিকাকে ওই মেন্টাল হসপিটালে কড়া নজরদারির ভেতরে রাখা হবে। সে কথা মতো তাকে একা একটা অন্ধকার ঘরের ভেতরে আটকে রাখা হতো। তার বাবা মাও এরপর থেকে তার সাথে আর কখনো দেখা করতে আসেনি। সে প্রতিনিয়ত তার বাবা মাকে চিঠি লিখত, কিন্তু তারা কোনো উত্তর দিত না। এসব নিয়ে দীপিকা আরও বেশি ডিপ্রেশনে চলে যায়, আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে যে কোনো মূল্যে হসপিটাল থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিল না। ঘটনাক্রমে একদিন সে একটা আশার আলো দেখতে পায়। সেদিন তাকে রুমে নিয়ে যাওয়ার সময় হঠাৎ কিছু সময়ের জন্য লোডশেডিং হয়ে যায়। সেই সুযোগে দীপিকা নার্সদের উপর অ্যাটাক করার ট্রাই করে, কিন্তু সফল হতে পারে না। উল্টো নার্সরাই তার উপর অ্যাটাক করতে চায়। এমন সময় রক্ষিত সেখানে পৌঁছে গিয়ে নার্সদেরকে মেরে দীপিকাকে বাঁচিয়ে নেয়। সে ওই হসপিটালের একজন পেশেন্ট ছিল। প্রথম দেখাতেই দীপিকাকে ভালো লেগে যায় তার। এরই মাঝে একজন নার্স এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দিলে আরও কয়েকজন দৌড়ে আসে সেখানে। তারা রক্ষিতকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন রক্ষিত দীপিকাকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমাকে সবসময় রক্ষা করব। কথাটা শুনে তার প্রতি একটা ভালো লাগা কাজ করে তার। এরপর থেকে তাদের সম্পর্ক গভীর হতে শুরু করে। একদিন দীপিকা তাকে জানায় সেই হসপিটাল থেকে বের হতে চায়, তার পরিবারের সাথে দেখা করতে চায়। রক্ষিত তখন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তার কিছুক্ষণ পর তারা সত্যি সত্যি সেখান থেকে বের হয়ে আসে, এবং বেরোনো মাত্রই দীপিকা তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে নির্মমভাবে হত্যা করে। এতদিন তার চিঠির কোনো উত্তর না দেওয়ায় বাবা মায়ের উপর অনেক রাগ জমেছিল তার। সে রাগ তাদেরকে মেরে উসুল করলো আজ। বাবা মাকে মারার পর সে তাদের জমানো সব টাকা পয়সা নিয়ে রক্ষিতের সাথে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে জানতো সেখানে থাকলে পুলিশ আর হসপিটালের লোকেরা তাদেরকে ঠিক খুঁজে বের করবে। মানুষকে শেষ করা তাদের নেশা ছিল। সে নেশা থেকেই তারা কন্ট্রাক্ট কিলার হিসেবে কাজ করতে শুরু করে। তারা আগে থেকেই জানতো অর্জুন বেশ ভালো টাকা আয় করে এবং তার ব্যাংকেও বেশ ভালো অঙ্কের টাকা আছে। তাই তারা বেছে বেছে অর্জুন আর তার পরিবারকেই টার্গেট করেছে। টাকা বের করার জন্য তারা অর্জুনকে দুটো অপশন দেয়। হয়তো সে টাকার বিনিময়ে তার ওয়াইফকে মেরে ফেলতে পারে, অথবা টাকা দিয়ে তার ওয়াইফকে দীপিকাদের হাত থেকে বাঁচিয়ে নিতে পারে। কায়ালকে বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে অর্জুন তাদের কথায় রাজি হয়ে যায়। সে রক্ষিতের কথা মতো সেখানকার লোকাল ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে সেখানে টাকা ট্রান্সফার করতে বলে, কিন্তু ব্যাংক ম্যানেজার জানায় তাদের অ্যাকাউন্টে এত টাকা অ্যাভেলেবেল নেই। তখন অর্জুন রক্ষিতের শেখানো মতোই ম্যানেজারকে বলে, আজকে ব্যাংকে বেতনের দিন, তো অ্যাকাউন্টে টাকা থাকার কথা, আমার খুব জরুরি প্রয়োজন, প্লিজ আমাকে টাকাগুলো দিন। তার কথা শুনে ম্যানেজার টাকা ট্রান্সফারের প্রসেস দেখতে চলে যায়। এদিকে বখাটের ছেলেগুলো অর্জুনের উপর তখন নজর রাখছিল। তারা এটা নিয়ে টেনশন করছিল যে অর্জুন টাকাগুলো নিয়ে পালিয়ে না যায়, কারণ এমনই তাদের সম্পর্ক শেষ হতে চলেছে। তো এমন ওয়াইফের পেছনে কেউ কেন টাকা ঢালতে যাবে, তাও আবার তার তিল তিল করে জমানো সব টাকা। আরেকদিকে অর্জুন টেনশন করছিল যে টাকাগুলো হাতে পেয়ে দীপিকার আদৌ কায়ালকে ছাড়বে কিনা, বা তার আসলেও কায়াল তাদের কাছে আছে কিনা, বা বেঁচে আছে কিনা। সব দিকে চিন্তায় খুব বিরক্ত হয়ে যাচ্ছিল সে। অন্যদিকে দীপিকাকে আমরা দেখি গোপন আড্ডায় লুকিয়ে থাকতে। সেখানকার দেওয়ালে তারা তাদের প্ল্যানের ব্লু প্রিন্ট এঁকে রেখেছিল। তারা কিভাবে কায়ালের মাধ্যমে অর্জুনের কাছ থেকে টাকা হাতাবে তার সবকিছু আগে থেকেই ছক কেটে রেখেছিল তারা। সেখানে আমরা কায়ালকে হাত পা বাঁধা অবস্থায় দেখি, অর্থাৎ কায়ালের বয়ফ্রেন্ডের সাথে পালানোর গল্পটাও দীপিকাদের সাজানো ছিল। তারাই মূলত কায়ালকে কিডন্যাপ করেছিল। তো দীপিকা গিয়ে তাকে বলে, তোমার হাজবেন্ড তোমার উপর খুব রেগে আছে, আর রেগে থাকাটাই স্বাভাবিক। পৃথিবীর কোনো ছেলেই তার ওয়াইফের পরকীয়া মেনে নিতে পারে না, আর তোমার হাজবেন্ড তো তোমাকে এত ভালোবাসতো, তারপরও তুমি কিভাবে এসব করলে। তার কথাগুলো শুনে কায়াল ভীষণ ঘাবড়ে যায়, কারণ এসব কথা দীপিকার জানার প্রশ্নই ওঠে না। তখন দীপিকা বলে, তুমি জানতে চাও আমি কিভাবে এগুলো জেনেছি? আমি এগুলো জেনেছি তোমার বেস্ট ফ্রেন্ড অনুর মাধ্যমে। সে আরও জানায় কায়ালকে কিডন্যাপ করার প্ল্যানটা মূলত অনুর ছিল। সেটা শুনে কায়ালের চোখগুলো ছানা বড়া হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না অনুর মতো একটা মেয়ে এসব কাজ করতে পারে। আসলে অর্জুনের উপর কেন শুরু থেকেই অনুর নজর ছিল, তবে কায়ালের কারণে সে কখনোই সুযোগ পায়নি। কায়ালের অ্যাফেয়ারের ব্যাপারে জানার পর সে মনে মনে স্বপ্ন দেখতে শুরু করে। একদিন সে একটা কাজ কায়ালের বাড়িতে যায়। কায়াল তখন বাড়িতে ছিল না। সেই সুযোগে সে কথায় কথায় অর্জুনের কাছে যাওয়ার চেষ্টা করে। অর্জুন তখন কায়ালের রিলেশনের বিষয়টা নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। হয়তো এই কারণে সে ওই দিন অনুটাকে সাড়া দিয়েছিল। দীপিকার মুখ থেকে কথাগুলো শুনে কায়াল একেবারে হতবাক হয়ে যায়। তার সবথেকে পছন্দের দুটো মানুষ তাকে ধোঁকা দিতে পারে, এটা কায়াল একদমই মানতে পারছিল না। তখন দীপিকা বলে, তুমি তোমার স্বামীর সাথে যা করেছো এরপর অর্জুনের কাজটা আমার কাছে অন্যায় বলে মনে হচ্ছে না। সেটা শুনে কায়ালের ভীষণ অনুশোচনা হয়। দীপিকার কথা অনুযায়ী অনুর প্ল্যান করেছিল অর্জুনের কাছ থেকে টাকা নিয়ে কায়ালকে মেরে ফেলবে, তারপর সুযোগ বুঝে সে কায়ালের জায়গাটা নিয়ে নেবে। এসব কথা বলতে গিয়ে দীপিকার ভীষণ রাগ হচ্ছিল। তাই সে কায়ালকে বলে, তোমার কি অন্যের উপর একটুও রাগ হচ্ছে না? তোমাদের এত বছরের বন্ধুত্বের এই প্রতিদান দিল মেয়েটা, তুমি কি প্রতিশোধ নিতে চাও না? কায়াল তখন কোনো কথা বলে না। তখন দীপিকা তাকেও অর্জুনের মতো একটা অফার দেয়। সে বলে, তোমাকে মারার জন্য অর্জুন আমাদেরকে 8 কোটি টাকা দিচ্ছে। তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আমাদেরকে 20 কোটি টাকার ব্যবস্থা করে দাও, তাহলে তোমার পক্ষ থেকে আমরা অর্জুন আর অনুকে খুন করে ফেলবো। তার মানে দীপিকারা দুই পক্ষের কাছে দুই রকম গল্প শুনিয়ে টাকা হাতানোর চেষ্টা করছিল। এখন কোনটা সঠিক আর কোনটা ভুল এটাই জানার পালা। ততক্ষণে অর্জুন ব্যাংক থেকে টাকা তুলে বাইরে বের হয়ে আসে। তখন ব্যাংকের বাইরে থাকা টেলিফোন বুথে একটা কল আসে।
কিন্তু অর্জুন সেদিকে পাত্তা দেয় না। সেই সময় পাশে থাকা একটা বৃদ্ধ লোক তাকে গিয়ে কলটা রিসিভ করতে বলে। অর্জুন গিয়ে কলটা রিসিভ করলে রক্ষিত এসে সোজা হাইওয়েতে চলে এসো সেটা বলে। সে আরও বলে সেখানে আমার লোকেরা তোমার জন্য অপেক্ষা করছে। অর্জুন সে কথা মতো হাঁটতে হাঁটতে হাইওয়েতে পৌঁছে যায়। সেখানে ওই বখাটে ছেলেগুলো গাড়ি নিয়ে তার জন্য ওয়েট করছিল। অর্জুন তাদের কাছে যেতেই তাদের মধ্যে একজন বলে ব্যাগটা আমাকে দিয়ে দাও, কিন্তু অর্জুন রাজি হয় না। সে কায়েলের ব্যাপারে জানতে চায়, কিন্তু ছেলেগুলো এই ব্যাপারে কিছুই বলতে চায় না। এদিনে দুই পক্ষের ভেতর একটু তর্কাতর্কি হয়ে যায়। তখন বখাটে গ্রুপের একজন বেরিয়ে অর্জুনকে মেরে ধরে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর ব্যাগটা চেক করলে দেখে সেটা সম্পূর্ণ টাকায় ভর্তি। টাকাগুলো দেখে তাদের মনে লোভ হয়। তাদের মধ্যে একজন বলে, আচ্ছা টাকাগুলো যদি আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই তাহলে আমরা সারা জীবন হেসে খেলে কাটিয়ে দিতে পারবো। অযথা রক্ষীদের কাছে ব্যাগটা নিয়ে যাওয়ার কী দরকার। তখনই তাদের একজন ছেলেটাকে বাধা দিয়ে বলে, এসব কথা মাথায় এনো না, রক্ষিতা অনেক ভয়ঙ্কর, আমাদের বিপদ হবে। সেসব কথার তোয়াক্কা না করে অর্জুন তাদের কাছে আবারও কায়েলের ব্যাপারে জানতে চায়, কিন্তু এবারও ছেলেগুলো কিছুই বলে না। উল্টো পরকীয়ায় লিপ্ত বউয়ের প্রতি এত আবেগ দেখে অর্জুনকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে, কিন্তু অর্জুন কোনো রিয়্যাক্ট করে না। কারণ সে ওই ছেলেগুলোকে কথায় ব্যস্ত রেখে তার হাতের বাঁধনগুলো কাটার চেষ্টা করছিল। ব্যাংকে থাকাকালীন সে সুযোগ বুঝে সেখান থেকে একটা ধারালো কলম তুলে নিয়েছিল, যাতে সেটা পরবর্তীতে কাজে লাগাতে পারে। আর এখন সেটাই সে কাজে লাগাচ্ছে। তো ছেলেগুলো যখন কায়েলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল তখনই অর্জুন তার হাতের বাঁধন খুলে ওই কলমটা দিয়ে তাদের উপর অ্যাটাক করে। সেটা দেখে বাকিরা অর্জুনের উপর পাল্টা অ্যাটাক করে। দুই পক্ষের মধ্যে তখন তুমুল যুদ্ধ শুরু হয়। সবাই মিলে অর্জুনকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু অর্জুন একাই তাদের সাথে ফাইট করে চালিয়ে যায়। একটা পর্যায়ে সে ছেলেগুলোর কাছ থেকে একটা পিস্তল কেড়ে নিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে। এরপর তাদের সবাইকে গাড়ি থেকে বের করে দিয়ে শুধুমাত্র একটা ছেলেকে নিয়ে সেখান থেকে রওনা হয় সে। ওই ছেলেটাকে সাথে নেওয়ার কারণ হচ্ছে সে জানতো কায়েল কোথায় আছে, কিন্তু সেটা সে অর্জুনকে বলতে চায় না। তবু অর্জুন বারবার তাকে কায়েলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। একটা পর্যায়ে ছেলেটা বলে উঠছে, পারলে নিজে খুঁজে নাও। এতে অর্জুন রেগে উল্টাপাল্টা গাড়ি চালাতে শুরু করে। ছেলেটার গলা তখন সিটের সাথে বাঁধা ছিল, তাই গাড়ি ঝাঁকিতে তার দম বন্ধ হয়ে আসতে শুরু করে। তবুও সে কায়েলের কথা বলতে চায় না। এসব করতে করতে হঠাৎ তারা একটা পুলিশের গাড়ির সামনে গিয়ে পড়ে। তখন অর্জুন বাইরে বেরিয়ে ইন্সপেক্টরকে বলে, আমি আমার ওয়াইফের কিডন্যাপারকে খুঁজে পেয়েছি। কিন্তু ইন্সপেক্টর তার কোনো কথাই শুনতে চায় না, কারণ অর্জুনের হাতে তখন পিস্তল ছিল। সে অর্জুনকে পিস্তলটা ফেলে দিয়ে মাটিতে শুয়ে পড়তে বলে। অর্জুন তার কথা মতো মাটিতে শুয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভেতরে থাকা ছেলেটাই তার ওয়াইফের কিডন্যাপার। সে ছেলেটাকে দ্রুত অ্যারেস্ট করতে বলে, কিন্তু আনফর্চুনেটলি ইন্সপেক্টর তার কথা বুঝতে পারছিল না। তাই সে মনে করে অর্জুন হয়তো এই ছেলেটাকে কিডন্যাপ করেছে। বখাটে ছেলেটাও তখন তার কথাতেই সায় দিতে থাকে। আর সেই ফাঁকে নিজের হাতে আর গলার বাঁধন খুলে বাইরে বেরিয়ে এসে পুলিশের উপর গুলি চালিয়ে দেয়। সে অর্জুনকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু অর্জুন সেটা বুঝতে পেরে পাহাড়ের ঢালে ঝাঁপ দিয়ে আড়ে লুকিয়ে পড়ে। তাই ছেলেটা আর তাকে খুঁজে পায় না। ছেলেটা সেখান থেকে চলে যাওয়ার পর অর্জুন বাইরে বেরিয়ে এসে ইন্সপেক্টরকে চেক করলে দেখে সে এখনও বেঁচে আছে। তাই সে পুলিশের গাড়িতে ইন্সপেক্টরকে বসিয়ে নিয়ে রওনা হয়ে যায়। যেতে যেতে রাস্তার পাশে সে রক্ষীদের মতোই একটা ট্রাক দেখে হঠাৎ থমকে যায়। সে কৌতূহলবশত ভেতরে গিয়ে চেক করতে শুরু করে যে সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা, কিন্তু আনফর্চুনেটলি তেমন কিছুই চোখে পড়ে না তার। ততক্ষণে বখাটে ছেলেটা টাকাগুলো নিয়ে গিয়ে রক্ষীদের কাছে পৌঁছে যায়। আর টাকা আনার সময় তার সাথে কি ঘটেছে সেগুলো সব খুলে বলে। রক্ষিত সেটা শুনে বেশ টেনশনে পড়ে যায়। ছেলেটা যেহেতু একজন পুলিশকে মেরেছে, তাই এবার তাদের জন্য সেখানে থাকার রিস্ক হতে পারে, যে কারণে তারা দ্রুত তল্পিতল্পা গুছিয়ে সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়। এদিকে অর্জুন সেখানে সে বৃদ্ধ লোকটাকে দেখতে পায়, যে তাকে ব্যাংকের বাইরে থেকে ফোন রিসিভ করতে বলেছিল। তার সন্দেহ হয় লোকটা নিশ্চয়ই রক্ষিতের সাথে জড়িত। তাই তাকে ফলো করতে করতে সে লোকটার বাড়িতে পৌঁছে যায়। গিয়ে সরাসরি তাকে মেরে ধরে জিজ্ঞেস করে রক্ষিত কোথায় আর তার ওয়াইফই বা কোথায়। তখন লোকটা বলে, তুমি কখনই তোমার ওয়াইফকে খুঁজে পাবে না। এটা শুনে অর্জুন রেগে গিয়ে তাকে 2 ঘা দিতে না দিতেই সে সব কিছু বলতে রাজি হয়ে যায়। তখনই হঠাৎ লোকটার মা এসে অর্জুনের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম গুলিটা গিয়ে লাগে তার নিজের ছেলের পায়ে, আর দ্বিতীয় গুলিটা লোহার ফলকে বাধা পেয়ে উল্টো এসে তার নিজের গায়ে লেগে বেচারি মারা যায়। এরই মাঝে ওই ক্যাফেতে থাকা লোকগুলো এসে অর্জুনের উপর অ্যাটাক করে। তখন জানা যায় তারা সবাই রক্ষিতের সাথেই জড়িত। তারা একসাথে অর্জুনের উপর অ্যাটাক করেও তার সামনে টিকতে পারে না। অর্জুন একাই তাদেরকে কুপকাত করে ফেলে। এরপর তাদের মুখ থেকে রক্ষিতের লোকেশন বের করে সেখানে পৌঁছে যায়। সেটা একটা পুরনো ফ্যাক্টরি ছিল। অর্জুন সেখানে যাওয়ার সময় ওই লোকগুলো তাকে সতর্ক করে দিয়েছিল যে ওই জায়গায় একবার কেউ গেলে সেখান থেকে আর ফিরে আসে না। কিন্তু অর্জুন সেসবে পাত্তা দেয় না। সেই ফ্যাক্টরিতে গিয়ে প্রয়োজন মতো অস্ত্রশস্ত্র উঠিয়ে নেয়। রক্ষিতরা তখন সেখানে ছিল না। সেখানকার গার্ডকে পেটানোর পর অর্জুন জানতে পারে রক্ষিতরা তাদের গোপন আস্তানায় পালানোর প্রস্তুতি নিচ্ছে। সেখানে গিয়ে সে রক্ষিতের গ্রুপের ছেলেদের উপর অ্যাটাক করতে শুরু করে। তারা এতগুলো মানুষ হওয়া সত্ত্বেও অর্জুনের সাথে পেরে উঠছিল না। দুই গ্রুপের মধ্যে সেখানে তুমুল যুদ্ধ হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রক্ষিত সেখানেও ছিল না। সবার সাথে ফাইট করতে করতে একটা সময় সে দীপিকার সামনে গিয়ে পড়ে। দীপিকা তার উপর অ্যাটাক করতে গেলে অর্জুন তাকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় দীপিকা গিয়ে পড়ে অ্যাসিডের কন্টেনারের ভেতর। সেখান থেকে সে বেরিয়ে আসে ঠিকই,
কিন্তু তার শরীরের অর্ধেকটা অংশই পুড়ে যায়। এতে সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। আর সে চিৎকার শুনে রক্ষিত ছুটে আসে তার কাছে। তার চোখের সামনে তার ভালোবাসার মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পৃথিবীতে একমাত্র দীপিকাকেই সে মন থেকে ভালোবাসত। তার ওই অবস্থা দেখে রক্ষিত নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে অর্জুনকে মারতে শুরু করে। অর্জুনও তাকে সমান সমান টেক্কা দিতে থাকে। সেই সাথে কায়ালের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রক্ষিত তাকে কিছুই বলে না। সেখানে একটা চলন্ত কাটার মেশিন ছিল, যেটা রক্ষিত বিভিন্ন এভিডেন্স নষ্ট করতে কাজে লাগাতো। কিন্তু অর্জুন তাকেই বেঁধে সে কাটার মেশিনের উপরে ঝুলিয়ে দেয়। এরপর তার কাছে রিকোয়েস্ট করে কায়ালের ব্যাপারে বলার জন্য। সে এটাও বলে এসব ব্যাপারে সে পুলিশকে কিছুই জানাবে না। কিন্তু এত কিছুর পরেও রক্ষিত কিছুই বলে না। অর্জুন তখন রাগের মাথায় তার হাতের চেইনটা ছিঁড়ে দেয়। আর রক্ষিত তখন সেই কাটার মেশিনের ভেতরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। এরপর অর্জুন পুরো ফ্যাক্টরিতে কায়ালকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার হদিস পায় না। এমন সময় হঠাৎ সে দেখতে পায় দুটো কুকুর মাটির ভেতরে একটা জায়গায় ঘোরাঘুরি করছে। অর্জুনের মনে তখন সন্দেহ হয়। সে গিয়ে ওই জায়গাটা চেক করলে একটা আন্ডারগ্রাউন্ডার বাংকার দেখতে পায়। সে কৌতূহলবশত ভেতরে ঢোকার পরই গল্পের আসল রহস্য ফাঁস হয়। আসলে দীপিকা আর রক্ষিত দুজনেই সাইকোপ্যাথ কিলার ছিল। তারা ভিনদেশি মেয়েদেরকে কিডন্যাপ করে তাদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করত এবং তাদের আইডি চুরি করত। তারা সবশেষে তাদেরকে মেরে অ্যাসিডের ভেতর ফেলে তাদের বডিগুলো নষ্ট করে দিত, যে কারণে পুলিশ এত খোঁজাখুঁজির পরেও আজ পর্যন্ত তাদের ধরতে পারেনি। সেখানে একটা মেয়ের অ্যাসিডে পোড়া লাশ দেখে অর্জুন তাকে কায়াল মনে করে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কিন্তু পরক্ষণেই সে দেখতে পায় কায়াল সেন্সলেস হয়ে পেছনে পড়ে আছে। সে দ্রুত গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। তারা বাইরে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পর তারা সবকিছু খুলে বলে। তখন জানা যায় এই সবকিছুর পেছনে অনুর কোনো হাত ছিল না, আর তার সাথে অর্জুনের কোনো সম্পর্কও ছিল না। বরং দীপিকার প্রথম টার্গেট অনুই ছিল। কিন্তু পরবর্তীতে কায়ালদের ব্যাপারে জানতে পেরে সে নিজের টার্গেট পরিবর্তন করে। তো সব ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর অর্জুন কায়ালকে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। এত কিছুর পরেও কায়াল তার সাথে একটা কথাও বলে না। তাকে পৌঁছে দিয়ে অর্জুন যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখন কায়াল এসে তাকে পেছন থেকে ডেকে বলে, আমি তোমাকে ছেড়ে যাবো জেনেও তুমি আমাকে বাঁচিয়েছো। এখন তো তোমাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তার কথা শুনে অর্জুন খুব ইমোশনাল হয়ে যায়। কায়াল তখন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এত ঝড়ঝাপটার পরে সবকিছু ঠিক হয়ে যায়। আর এই গল্পটাও এখানেই শেষ হয়। আজকের গল্পটা থেকে একটা বিষয় পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়, ভালোবাসার শক্তি অনেক বেশি। সেই শক্তির জোরেই অর্জুন কায়ালকে ফিরে পেয়েছে। আপনারা আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।